আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ফার্স্ট চ্যাপ্টারের কিছু অঙ্ক সমাধান করব। যারা লাইভে যুক্ত আছো একটু দ্রুত জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা। আল্লাহ, দেখো তোমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি। যারা গুগল মিটে সমস্যা হবে লাইভেও দেখতে পারবা। হ্যাঁ, যদি গুগল মিটে সমস্যা হয়, আর গুগল মিটে সমস্যা না হলে তো ভালো। দেখো, আমরা গতদিন যা বেসিক বুঝাইছি তার আলোকেই কিন্তু আমাদের অঙ্কগুলো এখন করতেছি। 1 নম্বর অঙ্ক তোমাদের হয়ে গিয়েছিল, মনে আছে? তাহলে আমরা প্রবলেম 2 করব। প্রবলেম 2 তে কি বলা হয়েছে লক্ষ্য করি। পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোইং এরর্স। আচ্ছা, এই রেকটিফাই মানে কি? সংশোধনী। ইয়েস, ভুল সংশোধনী। রেকটিফাই দ্য ফলোইং এরর্স মানে ভুল সংশোধনী আমাদের জাবেদা দিতে হবে। তো 1 নম্বর আইটেমটা খুব ভালো করে বুঝবা, আমাদের যে বেসিক শিখাইছি তার সাথে মিলে কিনা একটু ভালো করে লক্ষ্য করবা। এটা হবে সেলস। দ্য সেলস ডে বুক হ্যাজ বিন আন্ডারকাস্ট। কি হবে বলো তো ভাইয়া? আন্ডারকাস্ট কত টাকা? 700 টাকা। তা বলো তো আন্ডারকাস্ট মানে কি? কম দেখানো হয়েছে, তাই না? আর এখানে দেখো সেলস ডে বুক, তার মানে কি? বিক্রয় বই, তাই না? আর বিক্রয় বই তুমি তো জানো বাকিতে হয়। বিক্রয় বই মানেই কি? বাকিতে হয়। এটা তোমাদের তো মনে আছে, তাই না? বিক্রয় বই মানেই তোমার বাকিতে লেনদেন। তা বিক্রয় করলে এর জাবেদা কি হয় বলো তো? বিক্রয় যদি করো এর জাবেদা কি হয়? বাকিতে করলে জাবেদা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। ইয়েস, তাহলে দা সেলস ডে বুক যদি হয় তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ক্রেডিট কি? সেলস ক্রেডিট। তার কথা হচ্ছে এখানে কম দেখানো হয়েছে। কম দেখানো হলে জাবেদার কোনো পরিবর্তন হয় না? হয় না? হবে না। হবে না, কারণ কম দেখানো হলে জাবেদার কোনো পরিবর্তন হবে না। তাহলে এর জাবেদা 1 নম্বরের জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট 700 টাকা। তো এই কনসেপ্ট ক্লিয়ার কিনা দেখো তো। আচ্ছা, সবাই ক্লিয়ার না হলে আমাকে বলবা। বলো ভাইয়া। এখানে তোমার সেলস এর বলেছে, হ্যাঁ, এটা ক্রয় না কিন্তু। সেলস বললে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, বুঝছো? আর পারচেজ বললে তখন হতো পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন 2 নম্বরে আসো। পারচেজ অফ ক্যালকুলেটর, তার মানে তুমি কি ক্রয় করেছো?
ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরকে তোমরা কোন হিসাবে লেখো বলো তো? অফিস সাপ্লাই, অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্টও লেখা যায়, আবার অফিস সাপ্লাইসও লেখা যায়। তা তোমরা ইকুইপমেন্ট তখনই লিখবা যখন সম্পদে টাকার পরিমাণ বেশি বা সম্পদটা হেভি কোয়ালিটির, না বোঝনি? হ্যাঁ স্যার। আর এর ক্ষেত্রে আমরা অফিস সাপ্লাইজ লেখাটাই বেটার। বেটার মনে করি। হ্যাঁ, চেয়ার টেবল, তারপরে মনে করো নাও আলমারি, হ্যাঁ, তারপরে খাট, এই জাতীয় কোনো কিছু থাকলে তোমরা ওটাকে ইকুইপমেন্ট লিখো। কিন্তু এখানে যেহেতু সিম্পল একটা ক্যালকুলেটর, এই জন্য সাপ্লাইজ হলেই বেশি ভালো, এটা ইকুইপমেন্ট না বলাটা বেটার। তো এখানে ফর টাকা কত বলা হয়েছে? 950 950 ফর অফিস ইউজ, অফিস ইউজের জন্য। হ্যাঁ, কিন্তু লাস্টে বলা হয়েছে ইনক্লুডেড ইন পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট মানে কি? ভার্সেস ক্রয়ের হিসাব আর কি, ক্রয় হিসাব। এটা কিন্তু ক্রয় বই না, এটা কি? ক্রয় হিসাব। অ্যাকাউন্ট মানে সিঙ্গেল একটি হিসাব, এখানে সম্পূর্ণ বই আসবে না। না। আর বুক থাকলে সম্পূর্ণ বই, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে। তো এখন ভাইয়া এখানে অফিসের জন্য যখন ব্যবহার করার দরকার বা ব্যবহার করতেছে, তখন আমাদের কি লেখা উচিত ছিল? অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ। কিন্তু এই বাবাজি লিখেছে কোন হিসাবে? ভার্সেস পারচেজ, তাহলে ভুল নামে লিখেছে। তাহলে এখানে সঠিক কে? সঠিক হলো অফিস সাপ্লাই। অফিস সাপ্লাইজ, তাহলে এটা ডেবিট। আর ভুল কে? ভার্সেস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে পারচেজ কে ক্রেডিট করে দেবা না? বোঝো না এখনো? সিস্টেম ক্লিয়ার কিনা দেখো ভাইয়া। সিস্টেম ক্লিয়ার না হলে আমাকে বলতে হবে, আমি বোঝাবো। এখানে তোমার সঠিক, সঠিক হচ্ছে অফিস সাপ্লাইজ, আর ভুল করে লেখা হয়েছিল পারচেজ, ওই পারচেজ কে এখন সরাইয়ে দিলাম। তাহলে এখানে আমাদের টাকা 950। দেখো কনসেপ্ট ক্লিয়ার কিনা তোমাদের? জি ভাইয়া। ওকে, এখন আমরা 3 নাম্বার জার্নালটা করব। এখন বলা হয়েছে স্যালারি টাকা 500 পেইড টু ডিপু হ্যাজ বিন ডেবিটেড টু টিপু অ্যাকাউন্ট। আচ্ছা ভালো করে বোঝো, আমরা স্যালারি কাকে পরিশোধ করেছি? দীপুকে, দীপুকে। ইয়েস। এই ইলিয়াস ভাইয়া তুমি কথা বলছো না কেন? চৈতি কথা বলতে হবে আপু। সবাই কম বেশি কথা বলবা, সমস্যা হলে আমাকে বলবা, আর সমস্যা না হলেও কম বেশি কথা বলবা। তাহলে আমরা স্যালারি কাকে পরিশোধ করেছি? দীপুকে পরিশোধ করেছি। ইয়েস, কিন্তু আমি কার নামে লিখেছি? টিপু অ্যাকাউন্টের নামে আমরা ডেবিট করেছি। তো বলো তো এখানে কি ভুল, কার নামে লেখা উচিত ছিল? দীপুর নামে লেখা। দীপুর নামে লেখা উচিত ছিল। সবাই একমত? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে কোনো দ্বিমতের সুযোগ আছে? না জি ভাইয়া। না। এই আছে। আমরা দিয়েছি কি? আমরা দিয়েছি স্যালারি। তাহলে আমি কেন ব্যক্তির নাম লিখবো? আমি স্যালারি লিখবো না ডেবিট? তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, এটি তো বুঝেছো? জি ভাইয়া। আর আমরা ভুল করে কার নাম লিখলাম? ওই টিপুকে। তাহলে ওই টিপুকে ক্রেডিট করো, মাঝখান থেকে দীপুর কোনো কাজই নাই। না কনসেপ্ট বোঝো নাই ভাইয়া? ভাইয়া বুঝছি। ওকে, এখন আমরা যদি কাউকে টাকা দিই, তা ওই হিসাবটার নাম কি কে বলতে পারবা?
আমরা যদি কাউকে টাকা দিয়েই থাকি ওই হিসাবটার নাম কি মূলত? বুঝি নাই। আমরা যাকে টাকা দিই ও আমাদের কি হিসাব? অ্যাকাউন্টস পেয়েবল। দেনাদার। তোমার তো এই পাওনাদার পাগল। দেনাদারে কেউ টাকা দেয়? দেনাদারে কেউ টাকা দেয় পাগল? আমরা কাকে টাকা দিই? অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদারকে টাকা পরিশোধ করি। আর দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যায় না, বোঝনি? জি ভাইয়া। ওকে, এই হিসাবগুলো মনে রাখবা। যদি না মনে রাখো সিস্টেম করে মনে রাখবা যে ওই কি মেয়েদেরকে তুমি অ্যাকাউন্টস পেয়েবল গণনা করবা আর ছেলেদেরকে অ্যাকাউন্ট রিসিভেবল গণনা করবা। কারণ কি 90 থেকে 95% ছেলেরাই মেয়েদের গিফট দেয়, তাই না? এটা বাস্তবতা, অস্বীকার করতে পারবে কেউ? অবশ্যই ভাইয়া বই দেয়। এই 5% দেখা গেল মেয়েরা ছেলেদের গিফট দেয়, 5%, খুব নগণ্য। তারপরেও দেখা গেল অপর পক্ষ থেকে যদি ভালো গিফট করে তারপর, কিন্তু নিজে থেকে খুব কম দেয়। নিতে পছন্দ করে ভাইয়া, দিতে পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তবতা। নিতে পছন্দ করে, দিতে পছন্দ করে না। যাই হোক, আমরা বিপক্ষে কথা বলতে যাচ্ছি না। তাহলে এখন এখানে কি আছে বলো? স্যালারি, তাই না? জি ভাইয়া। স্যালারি এক্সপেন্স ডেবিট কত টাকা? 500 500 টাকা। ওকে, এই বেশি বিপক্ষে কথা বলা যাবে না, তাহলে থার্ড ইয়ারে কিন্তু আবার ভর্তি হবে না, বুঝনি? সাবধানে। ওকে, তাহলে এই যে স্যালারি এক্সপেন্স ডেবিট, আর লক্ষ্য করো ভাই আমরা ভুল করে কার নাম লিখেছিলাম? না। তাহলে আমরা যাকে টাকা পরিশোধ করব সে কে? অ্যাকাউন্টস পেয়েবল না রিসিভেবল? যদি মনে থাকে তোমরা এই অ্যাকাউন্টস পেয়েবল কথাটা লিখবা, আর না মনে থাকলে অ্যাকাউন্টস পেয়েবল লিখলেও ব্র্যাকেটে টিপু লিখতে হবে, হ্যাঁ? অথবা যদি কেউ মনে করে ভাইয়া আমি অত কিছুর ভিতরে যাব না, আমি সরাসরি টিপুস অ্যাকাউন্ট ক্রেডিট করে দেবো, কোনো ক্ষতি নাই। যদি অ্যাকাউন্টস পেয়েবলের কথা মনে না থাকে তুমি কি লিখে দিবা? শুধু টিপু লেখো। মানে তখন যদি মনে করো না হঠাৎ এমন মনে হয় যে অ্যাকাউন্টস পেয়েবল না রিসিভেবল, তাহলে সেই ক্ষেত্রে কি করবা? আর নাম লেখার দরকার নাই, তুমি টিপু লিখে দিবা সরাসরি, তাও হবে এনাফ। দেখো 3 নম্বরে কারো কোনো প্রবলেম আছে কিনা? না না ভাইয়া। ঠিক আছে, এখন 4 নম্বরে আসো। রিপেয়ার। রিপেয়ার মানে কি ভাইয়া? মেরামত। অফ ফার্নিচার, তাহলে কিসের মেরামত করেছো? ফার্নিচারের মেরামত করেছো, তাই না? ওকে, অফ টাকা কত? 800। হ্যাজ বিন রংলি রেকর্ডেড মানে ভুল ক্রমে লিখছে। টু ফার্নিচার অ্যাকাউন্ট মানে কোন হিসাবে লিখেছে? ফার্নিচার হিসাবে লিখেছে। ওকে ফাইন, কিন্তু এখানে মূল কাজ ছিল কি? রিপেয়ার। তো বলো তো, রিপেয়ার করলে আমরা এটা কোন হিসাবে লিখি, কে বলতে পারবা? বলো। হ্যাঁ, তো খরচ এটা কি হিসাব একটু বলো আমাকে। ভাই এই খরচ হিসাব। বলো ভাইয়া কি করে? বলো ভাইয়া। হ্যাঁ লেখা যাবে রিপেয়ার এক্সপেন্স ডেবিট। আর ভুল ক্রমে তুমি কোন হিসাবে লিখেছিলা? ফার্নিচার। তাহলে ফার্নিচার এখন সরাইয়ে দাও। তাহলে দেখো রেকটিফাই কঠিন জিনিস, তোমরাই বলো। কঠিন না, তাই না?
এখন তোমরা মন করতে পারো যে ভাইয়া এই সব সময় সঠিকটা ডেবিটেই বসে, এমন কোনো কিছু না। যেখানে বসার দরকার মূলত এখানে ব্যয় সংক্রান্ত তথ্য দিয়েছে, এই জন্য এগুলো ডেবিটে বসছে। হ্যাঁ, আর ভুলটা বিপরীত দিকে লিখতেছি আমরা। ফার্নিচার কত টাকা? 800। এখানে টাকার অঙ্ক কোনো সমস্যা না। তো দেখো, তোমাদের আর কারো কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন যদি থাকে এই 4টা আইটেমে, তা আমাকে বলতে পারো তোমরা। মজার অঙ্ক সব। ভাইয়া এই পিডিএফটা আপনাদের দেওয়া যাবে যেটা থেকে করাচ্ছেন? এই তোমাদের পিডিএফ তো দিয়েছিলাম তো তোমাদের। ভাই আমাদের গ্রুপে তো আসেনি। জানি এই যে এই গ্রুপে তোমাদের আমি করাচ্ছি, এই গ্রুপে তো দিছি। আচ্ছা, আবার দিলাম এই যে। ভাইয়া এইটার পিডিএফটা পাইছি, কিন্তু ওই যে আপনার বিজনেস ম্যাথমেটিক্সের যে পিডিএফটা, ওইটা কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওটাও দিয়ে দিবানি তাহলে। তোমাদের এই পিডিএফ গুলো ছাপানোর দরকার নেই, ব্ল্যাক কালার তো। আমরা ছাপানো পিডিএফ খুব দ্রুত তোমাদেরকে দিয়ে দিবানি যদি ছাপাইতেই হয়। হ্যাঁ, দ্রুত বলতে ঈদের পর পরই দিব, ছাপানোর জন্য ঈদের পর পর দেবো। অনেক তো পিডিএফ ভালো তো পাওয়া যায় না, ছাপানোর দরকার কি? আপনারা কষ্ট করে। হ্যাঁ, এগুলো পরবর্তী বইতে খুঁজলে পাবা, এই আর কি। যাদের দরকার মনে হবে যে গুছাইয়ে ছাপাইয়ে রেখে দিবা। এগুলো না ছাপাইলেও আমি যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের বেসিক শিট দেবো, ওগুলো অবশ্যই ছাপাইয়ে নিবা, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলো। আর লাইভে আমাদের বলেছি একবারে কোনো আঁকা বাকি নাই, তোমরা যত ইচ্ছা কোশ্চেন করতে পারো। যাতে তোমাদের অফলাইনের ফিল হয়, মানে যেন মনের ভিতরে এমন না থাকে যে ভাইয়ের কাছে কোশ্চেন করতে পারি না। অফলাইনে তো ভাইয়া প্রশ্নই করা যায় না, লজ্জায়। খোলাপাইন থাকে, মেয়ে ছেলে থাকে একসাথে। আর এখানে আরেকটা সুবিধা আছে, কেউ কারো চেনো না তো ওইভাবে, লজ্জার কোনো কারণ নেই। আবার লজ্জা পাইলে বলিস তো পার্সোনালি নক দিবা। স্যার আমি তো চিনি একজনকে। হ্যাঁ, আমি তো চিনি একজনকে। একজনের চিনলে আর কি করা, একজন কি যায় আসে। গার্লফ্রেন্ড তো আর না যে তোমার লজ্জা করবে, তাই না? বান্ধবী তো। আচ্ছা, তাহলে এই অংশ আমাদের ক্লিয়ার। এভাবে তোমরা দেখো, জাবেদার ঘর যাদের মনে নেই একবার দেখে নাও, এভাবে। আর নিচে ব্যাখ্যা লিখবে এভাবে, ঠিক আছে? এখানে ইকুইপমেন্ট না লিখে অফিস সাপ্লাইজ দিলে বেশি ভালো হবে। ইকুইপমেন্ট দেওয়া যাবে না তা না, সাপ্লাইজ দিলে বেটার। আর এই সাসপেন্স কখনো দিবে না এখানে। অ্যাকাউন্ট রিসিভেবল ঠিক আছে, যেগুলো উত্তর একটা হিসাব হলে সাসপেন্স দেবা, একটা হিসাব হলে। না বুঝলে বিগত দিনের বেসিক ক্লাস আবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার আইটেমটা এখন দেখো, খুব ভালো করে বুঝবা তোমরা। বলা হয়েছে, আমার একটু বড় করে নেই তোমাদের জন্য ভালো হবে দেখতে, বেশি বড় হয়ে গেল তাই বলে। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো, খুব ভালো করে বুঝবা কিন্তু। দ্য ফলোইং ব্যালেন্স, তোমরা অনেকেই ব্যালেন্স শিট কম বোঝো, আর extracted from the ledger of Nazrul Enterprise as at December 31, 2000 কত? 2017 সালের তথ্য দেওয়া আছে, ঠিক আছে না? তো এখানে আমাদের 2017 সালের তথ্য দিয়েছে। আর নিচে যদি আমরা লক্ষ্য করি ভাইয়া, বলা হয়েছে এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, আর বলা হয়েছে ব্যালেন্স শিট। তাহলে আমাকে ব্যালেন্স শিট তৈরি করে দেখাতে হবে, আর একটা ইনকাম স্টেটমেন্ট করে দেখাইতে হবে, ঠিক আছে?
জি ভাইয়া। তা এখন যদি আমরা প্রথম থেকে পড়ি ক্লিয়ার করা যাবে। তার আগে আমরা এই অঙ্ক করার আগে সবসময় সমন্বয়ের কাজগুলো ভালো করে বুঝবো, হ্যাঁ, সমন্বয়ের কাজগুলা। তো 1 নাম্বার এন্ট্রিটা যদি আমরা প্রথমে দেখি, উপরে কি আছে না আছে প্রথমে দেখার দরকার নাই। তোমরা সমন্বয় ক্লিয়ার হবা, কোন সমন্বয় কোথায় কিভাবে বসে আমি ডিটেলস আলোচনা করব, ইনশাল্লাহ তোমাদের বুঝতে সমস্যা হবে না। তো খুব ভালো করে বুঝো ভাইয়া। ইনভেন্টরি এট ক্লোজিং কত টাকা? ৭৫,০০০। তো তোমরা বলো এই ৭৫,০০০ টাকা যে ক্লোজিং ইনভেন্টরি, এর বাংলা অর্থ কি? সমাপনী মজুদ। সমাপনী মজুদ পণ্য। তোমরা এই সমাপনী মজুদ পণ্যর সমন্বয় জাবেদা শিখেছো না? এই অ্যাডজাস্টমেন্ট মানেই তো সমন্বয় জাবেদা। হ্যাঁ, তা বলো এই সমন্বয় জাবেদা আমি কি বলেছিলাম? কি বলিলেন ভাইয়া? বলো দেখি কার মনে আছে। আব্দুল্লাহ সাহেব বলো ভাই। বলছুন হ্যাঁ, এই ইনভেন্ট বাদ যাবে আবার। এই জাবেদা বলতে বলিস তোমার, আমি যোগ বিয়োগের কথা বলিনি। ক্লোজিং ইনভেন্টরির আমি সমন্বয় জাবেদা শেখাইছি, জাবেদাটা বলো। যাওয়ার ভুলে গেছি। ভুলে গেছো? Closing inventory debit cost of goods and credit. হ্যাঁ হ্যাঁ, ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোর্স ক্রেডিট। ক্রেডিট। তাহলে এখানে ক্লোজিং বলা লাগবে না, যদি ক্লোজিং লিখতেই হয় ব্র্যাকেটে লিখবা। হ্যাঁ, তাহলে ইনভেন্টরি ডেবিট আর ক্রেডিট কি? কস্ট অফ গুড সোল্ড ৭৫,০০০ টাকা। মনে থাকবে জাবেদাটা তোমাদের? আমি আর আপনি করেন। এই সিস্টেম কি মনে থাকবে তোমাদের? জি ভাইয়া। ওকে, তো এখন ভালো করে বোঝো তো ভাইয়া, তোমাদের ইনভেন্টরি এটা কি, মানে হিসাবের নাম। হিসাবের নাম হলে তোমরা বলবা যে ওটা অ্যাসেট নাকি এক্সপেন্স নাকি রেভিনিউ নাকি ড্রয়িং নাকি হচ্ছে লাইবিলিটিস। আমি যখন জিজ্ঞাসা করব একটা হিসাবকে কি, তখন তোমরা একটা হিসাবের নামটা বলবা, ওটা কোন হিসাব। তো তোমরা বলো ইনভেন্টরি কি হিসাব বলো? অ্যাসেট। তো তোমরা জানো যে অ্যাসেটের ভিতরে আবার ভাগ আছে, এটা কি অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেট কোথায় বসে? ব্যালেন্স শিটে। ইয়েস, যে বলেছো ডেবিট সেও সঠিক, কিন্তু আমার কোশ্চেন ছিল এখানে কোথায় বসে, তার মানে এটা ব্যালেন্স শিটে। হ্যাঁ, আমরা এখন তোমাদের ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট করাচ্ছি না, যাতে তোমাদের গুছায় একেবারে ক্লিয়ার হয়, এন্ট্রি বাই এন্ট্রি কোনো প্রবলেম যেন না থাকে সেভাবে শেখাচ্ছি। আর একটা শিখলে বেসিক থেকে যদি আনকমন কোনো কিছু আসে তাও করতে পারবা। আর এই কস্ট অফ গুড সোল্ড কিসের নাম? কস্ট অফ গুড সোল্ড কিসের নাম? বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, এটা ব্যয়ের নাম। কিসের নাম? ব্যয়ের নাম। তার মানে এই অংশটা একটা এক্সপেন্স, তাহলে এই অংশটা লেস হবে কোথা থেকে? ওই কস্ট অফ গুড সোল্ড থেকেই লেস হবে, না বোঝনি? এই অংশটা মূলত লেস হবে কোথা থেকে? কস্ট অফ গুড সোল্ড থেকেই। তাহলে এখানে আমরা লিখেই দিই কস্ট অফ গুড সোল্ড থেকে লেস হবে, মাইনাস হবে। কারণ কি? কারণ ব্যয় কি হয়? ব্যয় ডেবিট হয়, কিন্তু এখানে হয়েছে ব্যয় ক্রেডিট, ঠিক না? তার মানে কস্ট অফ গুড সোল্ড তোমার এই অংশ কমে যাবে, হ্রাস পাবে। বুঝতে পেরেছো আমার কথা? তার মানে তোমার ব্যয়কে কমায় দেবে, ঠিক আছে না?
যা ব্যয় ছিল ওই ব্যয়কে কমায়ে দিবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? তোমাদের সহজভাবে মনে রাখবা যে কস্ট অফ গুডস সোল্ড মূলত ডেবিট হয়, কিন্তু এখানে হয়েছে ক্রেডিট, এই জন্য এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা ওই যে তোমাদের মনে আছে কি দেখো তো, কস্ট অফ গুডস সোল্ড এর ওপেনিং, তারপরে নেট পারচেজ যোগ প্রত্যক্ষ খরচ, তারপরে লাস্টে আমরা ক্লোজিং ইনভেন্টরি বলে মাইনাস করতাম, মনে পড়ে? জি ভাইয়া। তাহলে কেন মাইনাস করি? কারণ এই জাবেদাটাই কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হয়েছে, এই জন্য মাইনাস করতেছি। ব্যাখ্যা বুঝতে পেরেছো? আর এই অংশটা ইনকাম স্টেটমেন্টের অংশ, তাই ওই দেখো পাশে আইএস লিখে দুটো গেছি, আর বিএস মানে ব্যালেন্স শিট। তো বলো 1 নম্বরে কারো কোনো প্রবলেম আছে কি না? জি না। যাদের জাবেদা মনে না থাকবে তারা কি করবা, যে ইনভেন্টরি ক্লোজিং থাকলেই কারেন্ট অ্যাসেটে একবার বসায় দাও, আর কস্ট অফ গুডস সোল্ড থেকে একবার মাইনাস করো, না মনে থাকবে না? যাদের জাবেদা যদি মনে না থাকে তখন তো এটা মনে রাখতে হবে যে আমরা কারেন্ট অ্যাসেটে একবার বসাবো আর কস্ট অফ গুডস সোল্ড একবার মাইনাস করব। এর কারণ কি বলতো? সমন্বয়ে এই যে জাবেদা করলাম, এই জন্য 2 জায়গায় গেল। আমার কথা বুঝেছো? জি জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, এভাবে ব্যাখ্যা করে করে আমাদেরকে বলতে হবে বা বুঝতে হবে, তাহলে মোটামুটি তোমাদের ভালো হবে আর কি। ওকে, এরপরে আসো, আমাদের 2 নাম্বার আইটেম আছে ভাই, দ্য ইনভেন্টরি এট দ্য এন্ড ইনক্লুডস মানে অন্তর্ভুক্ত আছে গুডস ওর্থ টাকা কত? 2500। 2500। ইয়েস, ফর হুইচ বিল হ্যাভ নাইদার বিন রিসিভড নর অ্যাকাউন্টেড ফর। মানে এটা রিসিভও করা হয়নি এবং লেখাও হয়নি, এমন বোঝানো হয়েছে। কনসেপ্টটা আবার বোঝো, দ্য ইনভেন্টরি এট দ্য এন্ডস ইনক্লুডস গুডস ওর টাকা কত? 2500। তার মানে আমাদের ক্লোজিং এর মাঝে কত টাকা আছে? 2500 টাকা। 2500 টাকা অন্তর্ভুক্ত আছে। মানে যে ক্লোজিং ইনভেন্টরির কথা বললাম, এই ক্লোজিং ইনভেন্টরির মাঝে 2500 টাকা অন্তর্ভুক্ত আছে। এই অংশটা আমাদের লিপিবদ্ধ করা হয়নি, দেখো বলা হয়েছে ফর হুইচ বিল হ্যাভ নাইদার বিন রিসিভ, মানে টাকাও গ্রহণ করা হয়নি, নর অ্যাকাউন্টেড ফর মানে আমাদের হিসাবভুক্ত করা হয়নি। আচ্ছা, এটার দ্বারা কি বোঝানো হয়েছে কে বলতে পারবে আমাকে একটু বলো তো? এটা দ্বারা স্যার বলা হয়েছে আপনার মজুদ পণ্যের মধ্যে এত টাকা মূল্যের সমমূল্যের ইয়ে অন্তর্ভুক্ত আছে, যেটা লিখিত হয় নাই, মানে টাকা গ্রহণ করেনি অথবা লেখাও হয়নি। সমমূল্য মজুদ থেকে বাদ হবে। ওকে, তাহলে এই সিস্টেম কি ক্লিয়ার? কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তার মানে এটা কোন কোন জায়গায় যাবে আর কি? ওটা তো অবশ্যই বলবো, আগে তুমি হিসাবটা ক্লিয়ার করে বলো তো এটা কি হিসাব, আগে হিসাবটা তো ক্লিয়ার করো যে ভাই এটা এই হিসাব। বুঝাই দিন, এটা হ্যাঁ, মানে মূলত এটা এই কে বুঝেছো বলো আমাকে, এটা কি হিসাব আগে বলো। স্যার এটাও লিখিত ক্রয় হবে না? অলিখিত ক্রয় হবে কেন? এটা সমমূল্য মজুদ থেকে বাদ দিয়ে আবার ক্রয় যোগ হবে না স্যার?
ভালো করে আরো একবার যুক্তি সহ পড়ো। দ্য অ্যাকাউন্ট এট দ্য এন্ড, মানে তুমি তোমার যুক্তি অনুযায়ী বলো যে কি হতে পারে, তারপরে আমার যুক্তিটা আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই। মানে এটা দেখে মনে হচ্ছে কি এটা হিসাবটা আসলেই ঝামেলা আছে, মনে করো আমি না বোঝানো পর্যন্ত আসলে তোমাদের ক্লিয়ার কম হবে। তবে এটা ইনভেন্টরি থেকে বাদ যাবে, এটা তো ইজি আর কি মনে হয়। তুমি অতটুকু শিওর যে ইনভেন্টরি থেকে বাদ যাবে? একটু গভীর ভাবে ভাবো ভাইয়া, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। মানে এই জাতীয় কোশ্চেন গুলোই মূলত তোমাদের জানা লাগবে, হ্যাঁ, তাছাড়া কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ সাহেব, তুমি আমার পূর্বের ক্লাসগুলো করো নাই? ভাইয়া এটা কি পার্সেন্টের সাথে যোগ হবে লিখিত বলে? হ্যাঁ, বিষয়টা ওই জাতীয়ই বলা হয়েছে। তার মানে তুমি পণ্য ক্রয় করেছো, বাকিতে পণ্য ক্রয় করেছি। আচ্ছা, ক্রয় করে ওই পণ্যটা তোমার গোডাউনে এসছে না আসে নাই? গোটাতে আসছে। ওকে, তা আবার বলছে ওটা ক্লোজিং এর মধ্যেও আছে, তার মানে কি ক্লোজিং এর সাথে কোনো কাজ করা লাগবে? মানে তুমি যে পণ্যটা ক্রয় করেছো, ক্রয় করে গোডাউনে এনেছো, আনার পর সমাপনী মজুদের সাথে যোগ করেছো, ওটাও শেষ, মানে ওই কাজ পর্যন্ত শেষ। তার মানে তুমি যে ক্রয় করেছো নতুন করে, এটার ক্লোজিং এর সাথে যোগ করার দরকার নেই, কারণ অলরেডি যোগ করা আছে। শুধুমাত্র অ্যাকাউন্ট ফর, মানে খালি হিসাবটা করা হয়নি। তাহলে তুমি যে পণ্য ক্রয় করলে, হ্যাঁ, তাহলে যাবে দা পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে 2 নাম্বার যাবে তা কি আবার বলো? পার্সেল ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে পারচেজ যেহেতু এমনিতেও ডেবিট হয়, আবার যাবে তা করো ডেবিট, তার মানে 2500 যোগ করবা। অ্যাকাউন্টস পেয়েবল তো এমনিতেও ক্রেডিট হয়, এখনো ক্রেডিট। তাই তোমরা জানো পারচেজ এটা একটা এক্সপেন্স, তাই না? এক্সপেন্স, তাই জন্য কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে। অ্যাকাউন্টস পেয়েবল একটা লায়াবিলিটিস, এই জন্য আমাদের ব্যালেন্স শিটে যাবে, তাই তো? পারচেজের সাথে যোগ হবে 2500, আর অ্যাকাউন্টস পেয়েবলের সাথে যোগ হবে কত? 2500। 2500 টাকা। মজুদ পণ্যের সাথে কেন যোগ হবে না? কারণ মজুদ পণ্যের সাথে অলরেডি যোগ করেছে, এই কথা বলা হয়েছে। দেখো, ইনক্লুড, এরকম ইনক্লুড গুডস। বলো ভাইয়া। কারেন্ট লায়াবিলিটিস এর ওখানে আনরেকর্ডেড পার্সেস বলে যোগ হবে পেয়েবলের সাথে। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবলের সাথে যোগ হবে, যে আনরেকর্ডেড পারচেজ। আর কারো সমস্যা থাকলে এখন বলতে পারো। মানে ব্যালেন্স শিটে যে আপনার ওই অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে যোগ হবে নাকি আপনার আনরেকর্ডেড পারচেজ হিসেবে যোগ হবে না? আনরেকর্ডেড পারচেজ, কারণ তুমি তো অ্যাকাউন্টস পেয়েবলের সাথে যোগ করবা, আবার অ্যাকাউন্টস পেয়েবল বলে তো লিখতে পারবা না। মানে আমরা জাবেদা করতেছি মূলত কোথায় কোথায় যাবে, জাবেদার মাধ্যমে ওইটা বোঝাই, মানে ডিরেক্টলি ওই হিসাবকে ইন্ডিকেট করে। আর তুমি কি নামে লিখবা সেটা তোমার ব্যক্তিগত বিষয়, সমন্বয় পড়ে বুঝতে পারবা। বুঝতে পেরেছো? আর এটাও কারেন্ট লায়াবিলিটিস। কি লায়াবিলিটিস? কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট। ইনকাম স্টেটমেন্ট থেকে স্যার হবে না, পার্চের সাথে যোগ হবে না? হ্যাঁ, যোগ হবে। ওই যে পারচেজ ডেবিট করেছি, অবশ্যই যোগ হবে। প্রথমত পার্চের সাথে যোগ হবে, আচ্ছা, দ্বিতীয়ত মজুদ পণ্যের সাথে বিয়োগ হবে, তারপরে হচ্ছে না না, এখানে মজুদ পণ্যের সাথে বিয়োগ হবে না। মজুদ পণ্য তুমি যদি ক্রয় যখন করেছো ভাইয়া, ওই পণ্যটা না তোমার গোডাউনে থাকবে। তো এরা বলেই দিয়েছে ইনক্লুড, তার মানে তোমার গোডাউনে অলরেডি ইনক্লুড করা হয়েছে, শুধু তুমি হিসাবের বইতে লেখোনি, কিন্তু ইনক্লুড গোডাউনের যে কর্মচারী সে গোডাউনে ইনক্লুড করে রেখে দিয়েছে। তোমাদের গোডাউনের হিসাবটা আলাদা, এটা মনে আছে? ওই যে লিফো, ফিফো, সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, মনে আছে? জি স্যার।
গুডাউনে পণ্য আসলে বা চলে গেলে ওই মনে করো না ওই স্টোর কিপার যে যারা থাকে তারা হিসাব রাখে। তাহলে এখন ক্লিয়ার কিনা বলো আমাকে দুইটা জাবেদা। জি স্যার ক্লিয়ার। আমি তোমাদের জাবেদার মাধ্যমে বোঝাচ্ছি, এই জন্য যদি আনকমন কোনো কিছু আসে যেন তুমি জাবেদা দিয়ে আইডেন্টিফাই করে বসাইতে পারো। সরাসরিও তো বুঝাইয়া দিচ্ছি যারা সরাসরি বুঝতে চাও। এবার লক্ষ্য করো 3, স্যালারিজ অ্যাক্রুড। অ্যাক্রুড মানে কি? বকেয়া। বকেয়া। আমি সমন্বয় জাবেদা বকেয়া খরচের কি রুল দিয়েছিলাম? স্যালারিতে এক্সপেন্সেস ডেবিট, খরচ ডেবিট আর খরচ পেয়েবল ক্রেডিট। 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 মিলাইয়ে করবা, কারণ এইটাই মূলত মনে করো তোমার আবার সমন্বয় জাবেদা যদি আসে পারবা না তাহলে এখানে লিখবো তোমরা স্যালারিজ এক্সপেন্স ডেবিট বা স্যালারি যাই হোক লিখলেই হবে। স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্রেডিট হচ্ছে স্যালারিজ পেয়েবল। টাকা হচ্ছে 1200। এক্সপেন্স জানো এক প্রকার আমাদের অপারেটিং এক্সপেন্স। কি এক্সপেন্স? হ্যাঁ অপারেটিং। আরো ভালো করে বললে অপারেটিং এর ভিতরে আরেকটা ভাগ আছে সেলিং এক্সপেন্স, তাই তো? সেলিং এক্সপেন্স তাহলে এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। আর পেয়েবলটা কারেন্ট লায়াবিলিটিস, এটা ব্যালেন্স শিটে বইবে, তাই তো? জি স্যার। ওকে, আগে ব্যাখ্যা বোঝো। আমি সবসময় ব্যাখ্যা সহকারে বোঝাই। হ্যাঁ ব্যাখ্যা বোঝো। একটু বলো ভাইয়া কারো সমস্যা আছে কিনা? না ভাইয়া। তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। পরবর্তীতে আবার যেন না বুঝলে পরে বলো না, এখন বলো আমাকে। হ্যাঁ তোমরা যারা লাইভে আছো এখন ক্লিয়ার করে দিই যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা পরবর্তী ধাপে আসি। 4 কয়টা বাজে? শেষের দিকে প্রায়। ইন্স্যুরেন্স আনএক্সপায়ার্ড। এক্সপায়ার্ড মানে কি? উত্তীর্ণ। হ্যাঁ আনএক্সপায়ার্ড মানে অনুত্তীর্ণ। তাহলে ইন্স্যুরেন্স আনএক্সপায়ার্ড মানে উত্তীর্ণ হয়নি। তাহলে এই জাতীয় কথা তো আমরা সরাসরি বুঝবো না। যে কিছু কথা থাকে না, কিছু কথা থাকে না গোপন কথা, সরাসরি বোঝা যায় না। মনে করে নাও সে মেয়েদের না মানে হ্যাঁ, হ্যাঁ মানে না, তাই তো? জি ভাইয়া। ওকে, এখন এই যে 700 টাকা এটা আনএক্সপায়ার্ড মানে অনুত্তীর্ণ। এর জন্য আমাকে উপরের দিকে লক্ষ্য করতে হবে যে আসলে উপরে কি দেওয়া আছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে কত? 2700 টাকা। তোমাদের এতটুকু মনে আছে হয়তো বা উপরে যা থাকবে তার জাবেদা আর হবে না। তাহলে এক্সপেন্স ডেবিটে আছে, তাহলে ও এখন কি হবে? ক্রেডিটে। তাহলে ওর জায়গায় কে বইবে? সম্পদ। আর সম্পদের নাম কি? প্রিপেইড ইন্স্যুরেন্স। ইয়েস। এখন যদি সম্পদের নাম না জানো তাহলে সমস্যা। প্রিপেইড কি? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের সম্পদের নাম প্রিপেইড ইন্স্যুরেন্স।
আর প্রিপেইড ইন্স্যুরেন্সের খরচের নাম ইন্স্যুরেন্স এক্সপেন্স, মনে থাকবে? জি না। বিয়ের আগে মনে করো তুমি সারা জীবন ফুচকা খাওয়াইছো আর আইসক্রিম খাওয়াইছো, বিয়ের পরে ওই শুধু ওইগুলা খাওয়ালে হবে? ইনকাম করা লাগবে, বুঝছো? নাম আগের থেকে জেনে মানে তার কি পছন্দ আগের থেকেই তোমার জানা লাগবে, না হলে বিপদ আছে কিন্তু। ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে আমরা জাবেদায় সমন্বয় দেখে করলাম নাকি ওই রেওয়া মিল দেখে করলাম বলো তো? সমন্বয় দেখে। এই, রেওয়া মিল দেখে। সমন্বয়ের কোনো প্রভাব নেই এখানে, রেওয়া মিলে যা বলবে তাই। রেওয়া মিল বলছে আমার এখানে ব্যয় আছে, তুমি এখন তাহলে কি লেখো? সম্পদ লেখো। আর এখানে আনএক্সপায়ার্ড মানে অনুত্তীর্ণ, তার মানে এটা কি? সম্পদ। আবার বলছো রেওয়া মিলে ছিল এক্সপেন্স, তোমাকে ইঙ্গিত করতেছে কি লেখো? সম্পদ। আর সমন্বয়ে আছেই কি? তাহলে ওই সম্পদই আমার এখন লিখতে হবে। তাহলে কত টাকা? 700। এখন নাই বুঝলা যে ভাই 700, যদি নিচে এই আনের জায়গায় খালি এক্সপায়ার্ড থাকতো, কি থাকতো? তার মানে উপরেও ব্যয় নিচেও তখন ব্যয় হতো, তখন ওই 2700 থেকে এই 700 বিয়োগ করে ক টাকা বসতো? 2000। 2000। এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা? জি ভাইয়া। তার মানে রেওয়া মিলেও যা সমন্বয়ও তাই, তখন টাকার অঙ্ক বিয়োগ করে লিখতে হয়। আর রেওয়া মিল আর সমন্বয় যদি অমিল থাকে, সমন্বয়ে যে তার টাকার অঙ্কই প্রাধান্য পাবে, না বোঝনি? মানে রেওয়া মিল আর সমন্বয়ে যখন দুইটা হিসাবে মিলে যাবে, সমন্বয়ে যা ওই টাকাটাই বসবে, মানে আলাদা হিসাব হলে, আর মিলে গেলে বিয়োগ করে দিবা। তো তোমরা জানো প্রিপেইড ইন্স্যুরেন্স এটা কারেন্ট অ্যাসেট, আর কারেন্ট অ্যাসেট কই বসে? ব্যালেন্স শিটে বসে, ইয়েস। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স একটা ব্যয়। ইন্স্যুরেন্স এক্সপেন্স কোন ধরনের ব্যয় কে বলতে পারবে? অপারেটিং তো অবশ্যই, তাই না? অপারেটিং এর ভিতরে আবার ভাগ আছে, অপারেটিং কয় প্রকার কে বলতে পারবা? অপারেটিং কয় প্রকার? 2 প্রকার না স্যার? 2 প্রকার, ইয়েস ভাইয়া। তা বলো তোমরা এই ইন্স্যুরেন্স তাহলে কার মাঝে দেবো আমরা? অবশ্যই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। ওকে, আর একটা ছিল কি আমাদের? সেলিং এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। ওকে, এই এখানে আমরা একটা জিনিস আগেরটা স্যালারি কার মধ্যে দিতে বলেছিলাম? এই দেখো, স্যালারি যদি সেলসম্যান স্যালারি থাকে তখন শুধু সেলিং এ, না হলে এটা অফিসে দিবা। কোথায় দিবা? অফিসে, মনে থাকবে? ওকে, তার মানে স্যালারিও অফিসে যাবে, ইন্স্যুরেন্সও কোথায় যাবে? অফিস। এটা একটা ইনকাম স্টেটমেন্ট। যদি স্যালারির ক্ষেত্রে সেলসম্যানের কথা উল্লেখ থাকে তখন শুধু সেলিং এক্সপেন্স হবে, আর তাছাড়া অফিসে দিবা, মন থাকবে? কারণ এগুলো অফিসিয়াল ব্যাপার স্যাপার, অফিসের কাজ। যে পারবা না সে ভাগ করবা না, কিন্তু যে পারবা অবশ্যই অবশ্যই ভাগ করবা। তুমি যখন বাসা থেকে বের হও, একটা সানগ্লাস, একটু পারফিউম, তারপরে কি ইন করে সুন্দর করে টাই টুই দিয়ে তারপর বের হও, অঙ্ক করার সময় টাই টুই দিবা না, বুঝেছো? সেই ভুল হবে না, টাই টুই দিলে ভুল হবে না, ঠিক আছে? টাই টুই দেবা। আর যদি মনে হয় যে টাই টুই দিয়ে ভুল হয়ে যাবে,
তো তখন তুমি টাইটল দিবা না, নিজের মধ্যে করবা। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো যে ভাইয়া সমস্যা হলে আমাকে বলো। ওকে, তাহলে আমরা পরবর্তী আইটেমে চলে যাই। 5 ব্যাখ্যা সহ বলো। একটু দ্রুত করবো তাই তো। সাপ্লাইজ অন হ্যান্ড মানে কি হাতে আছে, ইয়েস। এবারে হাতে থাকলেই তো হবে না, উপরেও দেখতে হবে কিসে আছে। উপরে কিসে আছে? সম্পদই আছে, তাহলে মিলে গেছে না? এই তোমাদের উপরে তো বুঝতে পারছো সম্পদ, তাহলে যাবে যা তোমরা তাকে থেকে ক্লিয়ার। জাবেদা কি হবে তোমরা বলো? পাগল, সাপ্লাইজ একটা করছি, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। কারণ আছে সম্পদ, সম্পদ দেওয়া থাকবে না। সম্পদ থাকলে ব্যয়ের পাওয়ার, আর ব্যয় থাকলে সম্পদের পাওয়ার। তো এখন আমাদের আছে সম্পদ, এই জন্য ব্যয় নামে লিখলাম আর সম্পদকে ক্রেডিট করে দিলাম। উপরেও আছে 2100 টাকা সম্পদ, এখানেও আছে 500 টাকা সম্পদ, কিন্তু আমার তো সম্পদ দুই জায়গায় থাকলে বিয়োগ করতে হবে, মনে পড়ে? তাহলে বিয়োগ করে কত হচ্ছে? 1600 টাকা। তাহলে এখানে আমাদের 1600 টাকা বসবে। আর তোমরা জানো যে এক্সপেন্স, সাপ্লাইজ এক প্রকার অফিস সংক্রান্ত এক্সপেন্স, অফিসে বসাবা। হ্যাঁ, আর সাপ্লাইজ একটা সম্পদ, ক্রেডিট হলে তোমরা কারেন্ট অ্যাসেট থেকে মাইনাস করবা। কি করবা? কারেন্ট অ্যাসেট থেকে বিয়োগ। কেন বলো তো? এই যে সাপ্লাইজ আছে 2100, যদি এই 1600 বাদ দাও কত থাকবে? 500 টাকা। আর নিচেও বলেছে হাতে আসে 500, মিলে গেল? জি ভাইয়া। হ্যাঁ, এইভাবে ব্যাখ্যা করে করে শিখতে হবে। লাস্টেরটা, salvage value of office equipment is estimated to be 20% of cost of after a 10 years life. Okay, fine. এখন তোমার ইকুইপমেন্ট ক টাকা দেওয়া আছে? দেখো ইকুইপমেন্ট দেওয়া আছে কত? 1,51,500। 1,51,500 কই পাইলা? রেওয়া মিলে দেওয়া আছে। সবাই খুঁজে পাইছো ইকুইপমেন্ট? ওকে, এই যে অফিস ইকুইপমেন্ট, তো 1,51,500। এখানে স্যালভেজ ভ্যালু কত টাকা বলে দিয়েছে? বলেনি তো? 20%। না, ওটা অবশ্যই কাটতে বলেছে। আমার এখানে স্যালভেজ ভ্যালু যদি নাই, যদি থাকতো তাহলে ওটা আমরা কি করতাম? বিয়োগ করে নিতাম। তা যেহেতু সিস্টেম নাই, তোমরা ওই টাকার উপরে 20% করবা। তো 1,51,500 উপরে 20% করো, কত হয় বলো আমাকে? 30,300 টাকা, তাই না? ওকে, তাহলে এই 30,300 টাকা আমাদের অঙ্ক করতেছি কত সাল? এখানে 17 সাল, আর উপরে তথ্য দেওয়া আছে 17 সাল সম্পর্কে। 30,300 টাকা আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে তোমরা একটা জিনিস বোঝো, আমাদের মোট ক্যালকুলেশন আছে 1,51,500। আর কত বললে তোমরা 20% করে? 30,300 টাকা। বাদ দাও, এটা সেলভেজ ভ্যালু বলে দিয়েছে, মানে শেষে সেলভেজ ভ্যালু হবে এত টাকা। 30,300 বাদ দিলে থাকলে কত? 21,200।
আচ্ছা, এখন কত বছর চলবে এই অফিস? 10। তাহলে 10 দিয়ে ভাগ করো ভাইয়া। $12,120 12,120 তোমার ডেপ্রিসিয়েশন, না বোঝনি? আর তোমরা জানো ডেপ্রিসিয়েশনে যাবে যা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 12,120 কিভাবে এসছে সবাই ক্লিয়ার? মানে তোমার এই 1,51,500 থেকে 20% স্যালভেজ হলাকে বিয়োগ করলাম, করে যে টাকা থাকলো ওকে 10 বছর দিয়ে ভাগ করলাম। এই হলো সিস্টেম। তা জানো ডেপ্রিসিয়েশন কোথায় বইবে? অফিসের এক্সপেন্সের মাঝে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওই তোমার অফিস ইকুইপমেন্ট থেকে মাইনাস হবে, না বোঝানি? আচ্ছা, আর কত মিনিট আছে? শেষ। সবাই একটু লাইভে দেখো, আমি বাকিটা বলে দিই, তোমরা বাসা থেকে করে রাখবা। সবাই লাইভে দেখবা এই গুগল মিট টাইম শেষ হয়ে গেলে। এই যে নজরুল ক্যাপিটাল, এই ক্যাপিটাল আমাদের অনার্স ইকুইটিতে ফার্স্টে বসবে, এটা তো বোঝো। অনার্স ইকুইটি স্টেটমেন্ট বা অনার্স ইকুইটি স্টেটমেন্টের মাঝে বসবে এটা। আর সেলস, এই সেলস বসে আমাদের কোথায় বলো তো ভাইয়া? ইনকাম স্টেটমেন্টের প্রথমে বসে, প্রথমে। আর এই পারচেজ কস্ট অফ গুডস সোল্ড এর প্রথমে বসবে বা দ্বিতীয়, ওপেনিং ইনভেন্টরির পরেই আমরা এই পারচেজটা লিখব। সেলস রিটার্ন, সেলস থেকে মাইনাস, সেলস থেকে মাইনাস। পারচেজ রিটার্ন, পারচেজ থেকে মাইনাস। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের কারেন্ট লায়াবিলিটিস। নোটস পেয়েবল আমাদের কারেন্ট লায়াবিলিটিস। অফিস ইকুইপমেন্ট আমাদের ফিক্সড অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট। ওপেনিং ইনভেন্টরি, এই মানটা আমরা কস্ট অফ গুড সোল্ড এর ফার্স্টে লিখব, দেন আমরা পারচেজের কাজ করব। ক্যাশ কারেন্ট অ্যাসেট, সাপ্লাইজ কারেন্ট অ্যাসেট, ইন্স্যুরেন্স এটা আমাদের অপারেটিং এক্সপেন্সের ভিতরে অফিস এক্সপেন্সের মধ্যে বসাবো। স্যালারি এক্সপেন্স এটাও আমাদের অফিস এক্সপেন্স। এরপর ফ্রাইট ইন, মনে রাখবে এটা প্রত্যক্ষ খরচ, তো কস্ট অফ গুড সোল্ড এর মাঝে যোগ হবে। নজরুল ড্রয়িং, মনে রাখবা ক্যাপিটাল থেকে এটা মাইনাস হবে, ক্যাপিটাল মানে ওনার্স ইকুইটি স্টেটমেন্টে ক্যাপিটাল থেকে মাইনাস হবে। ডেলিভারি এক্সপেন্স এটা অপারেটিং এক্সপেন্স, কিন্তু এটা যদি আমরা ভাগ করি তাহলে সেলিং এক্সপেন্সের মাঝে বসাবো, সেলিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটাও আমাদের অপারেটিং এক্সপেন্স, এই অংশটাও আমরা ভাগ করে সেলিং এক্সপেন্সের মাঝে বসাবো। এই যে আমরা সম্পূর্ণ নামগুলো তোমাদের দিয়ে দিয়েছি কোথায় কি বসাবো, আর এর অঙ্ক উত্তরও করে দেওয়া আছে। তোমরা চাইলে উত্তরের সাথে মিলাইয়ে অঙ্কটা বাসায় করবা। সমস্যা হলে আগামী দিন অবশ্যই বলবা। আর এখন একটু কমেন্টে জানাইতে পারো যদি কোনো সমস্যা হয়। কোনো আইটেম নিয়ে যদি জিজ্ঞাসা থাকে আমাকে একটু বলতে পারো। ওকে, তাহলে আমরা আজ এ পর্যন্ত রেখে দিলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আমি বুঝাই দেবো। ওকে।